আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমাদের চ্যানেল বহেমিয়ান দ্য ফ্রি সোলে। আজকে আমরা চলেছি মুর্শিদাবাদ, হাজারদুয়ারি এবং তৎসহ সমগ্র ঐতিহাসিক নিদর্শনাকে ঘুরে দেখব এবং দেখাবো আপনাদের। এখন আমরা রানাঘাট স্টেশনে রয়েছি। রানাঘাট থেকে যাত্রা শুরু করছি। এখান থেকে আপ রানাঘাট লালগোলা প্যাসেঞ্জার ধরবো। আমরা এখানে 7টায় ট্রেনটি ছাড়ে, 7টায় ছেড়ে এটা পৌঁছায় 10টায়। চলুন যেতে যেতে যাত্রাপথেরও এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আর পুরো শহরটা ঘুরে দেখাবো আপনাদের। আসুন। মুর্শিদাবাদ যাওয়ার জন্য শিয়ালদা থেকে এবং রানাঘাট থেকে অনেকগুলি ট্রেন রয়েছে। ডাইরেক্ট শিয়ালদা থেকে যেরকম ট্রেন রয়েছে, তেমনি রানাঘাট থেকে ব্রেক জার্নি করেও আমাদের মতো আপনারা পৌঁছে যেতে পারেন মুর্শিদাবাদ। আমরা এখানে উল্লেখ করে দিলাম ট্রেনের সময়সূচি। টাইম 7টা 10, 10 মিনিট লেটে ট্রেন ছাড়লো। নির্ধারিত সময়ের 10 মিনিট লেট। এখানে নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে ছাড়লেও আমাদের ট্রেন কিন্তু সঠিক সময়ে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছে গেল। আর মাত্র একটি স্টেশন মাঝে, সেটা হলো কাশিমবাজার। ঐতিহাসিক দিক দিয়ে এই কাশিমবাজারও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কাশিমবাজারেও অনেক দর্শনীয় স্থান রয়েছে। মুর্শিদাবাদ স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। এখানে থাকার জন্য একটি রিটায়ারিং রুমও রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে এই রিটায়ারিং রুমটি রয়েছে। সাইট সিনের জন্য টোটো বুক করতে হলে আপনাদের এই 1 নম্বর স্টেশনের বাইরেই আপনারা টোটো পেয়ে যাবেন। স্টেশন থেকেই আমরা একটি টোটো বুক করে নিয়েছিলাম সাইট সিনের জন্য। সমগ্র সাইট সিনটা আমাদের উদ্দেশ্য ছিল একদিনে কভার করার। যেহেতু ছুটি কম, তাই একদিনই আমাদের হাতে বরাদ্দ ছিল। আমরা প্রথমে গেলাম জাহানকোষা কামান দেখতে। জাহানকোষা শব্দের অর্থ হলো বিশ্বজয়ী। জনার্দন কর্মকার এই কামানটি তৈরি করেন। মুর্শিদাবাদ পৌঁছে আমরা প্রথম দেখতে এলাম জাহানকোষা কামান। আপাতত আমরা দাঁড়িয়ে আছি জাহানকোষা কামানের কাছে। 18 ফুট দৈর্ঘ্য এবং 4 ফুট পরিধি বিশিষ্ট এই কামানটির গায়ে 9টি পিতলের ফলকখণ্ড রয়েছে, যেখানে এর জন্মবৃত্তান্ত লেখা রয়েছে। কিন্তু কালের নিয়মে তার আর কিছুই আজ বোঝার উপায় নেই। জাহানকোষা কামান দেখে আমরা এবার যাচ্ছি মুর্শিদ কুলি খায়ের সমাধি তথা তার তৈরি কাটরা মসজিদে। এখানে ঘোরার জন্য সাইট সিনের জন্য যেরকম টোটো আছে, টোটো নিয়ে নিতে পারেন। তাছাড়াও ঘোড়ার টাঙা গাড়িও রয়েছে। টাঙা গাড়ির আলাদা রেট রয়েছে এবং এই টোটোর আলাদা রেট। আমরা পৌঁছে গেলাম কাটরা মসজিদে। কাটরা শব্দের আক্ষরিক অর্থ হলো অবকাশ যাপন কেন্দ্র বা ক্যারভাসরাই। এই মসজিদটি প্রায় 70 ফুট উঁচু এবং 4টি মিনার দিয়ে ঘেরা, যার মধ্যে 2টি এখন অবশিষ্ট রয়েছে। মসজিদটির গায়ের কারুকার্য কিছুই আর এখন অবশিষ্ট নেই। নিচেই এরকম 14টি সুড়ঙ্গের মতো করা রয়েছে, যেটি এখন ভেন্টিলেশনের কাজে ব্যবহৃত হয়। এই মসজিদের চারিদিকে ছোট ছোট প্রকোষ্ঠ করা রয়েছে, যেগুলি কোরআন পাঠার্থীদের জন্য নির্দিষ্ট করা ছিল। তারা ওখানে বসে কোরআন পাঠ করতেন। আমরা যে জায়গাটা দিয়ে প্রবেশ করলাম এটি মসজিদের পিছনের দিক। এই মসজিদের নামাজ পড়ার যে অংশটি সেটি অনেক বড়। প্রায় 1000 জন লোক বা তারও বেশি একসাথে এখানে নামাজ পড়তে পারতেন। মসজিদের গায়ে যে সমস্ত কারুকার্য ছিল তা কিছুই আর অবশিষ্ট নেই। 1897 ভূমিকম্পে এটি প্রভূত ক্ষতিগ্রস্ত হয়েছে। 1723 থেকে 1724 এই 1 বছরের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন মুর্শিদ কুলি খাঁ তার বিশ্বস্ত অনুচর ফরাশ খাঁয়ের দ্বারা। কথিত আছে ফরাশ খাঁ
বিভিন্ন হিন্দু মন্দির ভেঙে তার ইট নিয়ে এই মসজিদটি তৈরি করেন। সে কারণে মুর্শিদ কুলি খাঁ শেষ জীবনে খুবই অনুতপ্ত ছিলেন। মসজিদটিতে মোট 5টি গম্বুজ ছিল, যে গম্বুজগুলির মধ্যে এখন মাত্র 2টি অবশিষ্ট রয়েছে, বাকি 3টি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ভগ্নপ্রায়, কিন্তু এখনও অতীতের গৌরব শ্মশান মানে বহন করে চলেছে। এই মসজিদটি এখন ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত এবং তাদের তত্ত্বাবধানেই রয়েছে। এখানে প্রবেশের জন্য কোনো রকম টিকিট প্রয়োজন হয় না। এটি মসজিদের আসল প্রবেশদ্বার, যেখানে আপনারা দেখতে পাবেন এই সুদৃশ্য নহবতখানা, যার কারুকার্য এখনও কিছুটা অবশিষ্ট রয়েছে। জাহানকোষা কামান দেখার পরে আমরা সোজা চলে এসেছি কাটরা মসজিদে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কাটরা মসজিদের এন্ট্রান্স। নহবতখানার গেট থেকে সোজাসুজি তাকালে যে কোষ্ঠী পাথরের ফলকটি আপনাদের চোখে পড়ছে, সেখানে লেখা রয়েছে আরবের মোহাম্মদ উভয় জগতের গৌরব, যে ব্যক্তি তার দ্বারের ধুলি লয় তার মাথায় ধুলি বৃষ্টি হোক। এই নহবতখানার নিচেই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি, এর নিচেই রয়েছে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। শেষ বয়সে কথিত আছে তিনি এখানেই মৃত্যুর পূর্বে অবস্থান করতেন এই কুঠুরিতে, এবং মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী এখানে তাকে সমাহিত করা হয়। এই অংশটি মসজিদটির মূল প্রবেশদ্বার। এটি বেশ সুন্দর করে সাজানো, চারিদিকে ওয়েল মেনটেন্ড রয়েছে। এখানে যে মিনারটি দেখতে পাচ্ছেন, এইটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে 1897 সালে সেই বিধ্বংসী ভূমিকম্পে। এদিকে মসজিদের অনেকাংশই রেস্টোরেশনের কাজ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ফৌতি মসজিদ। হাজারদুয়ারি থেকে প্রায় 1.5 মাইল দূরে পূর্ব দিকে এই অসম্পূর্ণ মসজিদ অর্থাৎ ফৌতি মসজিদটি অবস্থিত। মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন নবাব সরফরাজ খাঁ। মসজিদের অনেক শিল্পকর্মই অসম্পূর্ণ থেকে গেছে, কারণ গিরিয়ার যুদ্ধে আলীবর্দীর সাথে যুদ্ধ করতে গিয়ে নবাব সরফরাজ খাঁ নিহত হন, এবং তখন থেকেই মসজিদটি অসম্পূর্ণ রয়ে গেছে। পরবর্তীকালে কেউই আর এই মসজিদটি সম্পূর্ণ করতে উদ্যোগী হয়নি। আরবি ভাষায় ফৌতি কথার অর্থ হলো অসম্পূর্ণ, তাই এই মসজিদটি আজ ফৌতি মসজিদ নামে পরিচিত, এবং লোকাল ভাষায় এটিকে ফুটি মসজিদ বলা হয়। মসজিদটির গঠনশৈলী দেখে সহজেই অনুমেয় যে এই মসজিদটিও সরফরাজ খাঁ মুর্শিদ কুলি খাঁয়ের কাটরা মসজিদের আদলে গড়ে তুলতে চেয়েছিলেন, এবং এই মসজিদটিও ইট দিয়ে তৈরি। মসজিদের ভিতরে প্রচুর আগাছা জন্মে গেছে, রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্টতই পরিলক্ষিত হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ফৌতি মসজিদ, বা লোকাল ভাষায় যেটাকে বলা হয় ফুটি মসজিদ, তার ভেতরে। পুরোটাই পরিত্যক্ত মতো, পুরো চারিদিক আগাছা জন্মে গেছে, কিন্তু কারুকার্যগুলো এখনও বাইরের দিকে অনেকটাই অক্ষত আছে। ওপরের গম্বুজগুলো দেখলেও সেটা বোঝা যাবে। ফৌতি মসজিদ দেখার পর আমরা চললাম চক বাজারের উদ্দেশ্যে। সেখানে রয়েছে চক মসজিদ। মির্জাফরের স্ত্রী মনি বেগম বা মুন্নি বেগম এই মসজিদটি নির্মাণ করেন, এবং বিনাকার ওয়াজেদ আলীর নামে তিনি এই মসজিদটি দান করেছিলেন। এই মসজিদে এখনও 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, তাই এখানে
কোনো দর্শককে ঢুকতে দেওয়া হয় না। চকবাজারে সদর রাস্তার উপরে অবস্থিত এই গেটটির নাম ত্রিপোলিয়া গেট। এখানে 3টি দরজা করা রয়েছে। মনে করা হয় যে 3 রাজ্য অর্থাৎ বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাবেরা এই 3টি গেট দিয়ে এখানে ঢুকতেন, তাই একে ত্রিপোলিয়া গেট বলা হয়। এবার আমরা এগিয়ে চললাম কাঠগোলা বাগান বাড়ির উদ্দেশ্যে। এখানে একটি সুদৃশ্য প্রাসাদ রয়েছে এবং একটি পরেশনাথ টেম্পল রয়েছে এবং আরও দর্শনীয় স্থান রয়েছে। এই বাগান বাড়িটির প্রতিষ্ঠাতা লক্ষ্মীপত সিং দুগার, ধনপত সিং দুগার, ছত্রপত সিং দুগার ও মহিপত সিং দুগার নামে 4 ভাই। এখানে ঢুকতেই প্রথমে একটি সুদৃশ্য নহবতখানা আপনাদের চোখে পড়বে। এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। কাঠগোলা বাগান বাড়ির ওখানে এন্ট্রান্স দিয়ে সোজা ঢুকে সামনে বাগান বাড়ি আমরা দেখতে পাবো। এই বাগানের মধ্যেই এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি তৈরি করা রয়েছে। এনাদের বংশধররা এখনো বর্তমান, যারা কলকাতায় থাকেন। কাঠগোলা বাগান বাড়ির মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে কিছু দূর হেঁটে এসে বাদিকে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। 30 টাকা করে টিকিট পড়ছে। 8 বছরের নিচে বয়স হলে তার কোনো টিকিট লাগছে না। এখানে দেখার মধ্যে আছে চিড়িয়াখানা, আপনার কাঠগোলা বাগান বাড়ি ইটসেলফ একটা বড় বাগান এরিয়া আছে, নাচমহল আছে, তার সাথে সাথে আরও অনেক কিছু জিনিস আছে। চলুন গিয়ে দেখি কি কি দেখা যায়। সে সময় ব্যবসায় সমৃদ্ধ এই 4 ভাই এখানে এই সুবিশাল প্রাসাদটি নির্মাণ করেন। এই প্রাসাদের সংলগ্ন স্থানে একটি চিড়িয়াখানাও তারা তৈরি করেছিলেন। বর্তমানে এটি আবার নতুন করে তৈরি করা হয়েছে। এখানে কিছু পায়রা, মাছ এবং বিভিন্ন পাখি এখানে দর্শকদের জন্য রাখা হয়েছে। স্থানটিতে ঘুরতে বেশ ভালোই সময় কেটে যাবে। মনে করা হয় এদের কাঠের ব্যবসা থেকেই এই জায়গার নাম হয়েছে কাঠগোলা। আবার মতান্তরে অনেকে মনে করেন যে এখানে গোলাপের চাষ হতো এবং তার থেকেই এই বাগান বাড়িটির নাম হয়েছে কাঠগোলাপ, এবং কাঠগোলাপটি অপভ্রংশ হয়ে কাঠগোলা বাগান বাড়ি নামে এখন প্রসিদ্ধ রয়েছে। তবে পুরোটাই লোকপ্রচলিত। এই অংশে একটা ছোট চিড়িয়াখানা টাইপের করা হয়েছে, যেটা আগে যেবার এসেছিলাম তখন দেখিনি। এখানে প্রচুর খরগোশ, দেখুন এখানে প্রচুর খরগোশ রয়েছে। এরকম ছোট ছোট জিনিস দিয়ে এটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগবে। এখানটা ঘুরতে কিন্তু সত্যি সুন্দর লাগছে। আগে ওই দিকটা, যেটিকে নাচমহল, পরেশনাথ যে মন্দির, সেই দিকগুলো আগে ছিল, কিন্তু এই দিকটা আগে দেখিনি। এবার এইটা নতুন দেখছি, এটা বেশ দেখতে সুন্দর লাগছে। বিভিন্ন ঝর্ণা, ফোয়ারা এরকম তৈরি করে দেওয়া হয়েছে। এখানের এই ছোট চিড়িয়াখানাটা কিন্তু খুব সুন্দর করেছে। চিড়িয়াখানা বলতে বেশিরভাগ কিছু পাখি আছে আর আপাতত কিছু খরগোশ দেখলাম, আর চারপাশটা খুব সুন্দর করে বাগানটা সাজানো হয়েছে। তো বেশ ভালো লাগছে, সময় কেটে যাবে এখানে। এখানে একটা অস্ট্রিচ রয়েছে, দুটো অস্ট্রিচ আমাদের দিকেই তাকিয়ে আছে। এই অংশে আপনারা রাজস্থানী শিল্পের অনেক ছাপ দেখতে পাবেন। রাজস্থানের মতো এখানে একটি বাউলি রয়েছে, যেটি এখন বন্ধ রয়েছে। এছাড়া রাজস্থানী কারুকার্য এই বাউলির উল্টো দিকের এই অংশে আপনারা দেখতে পাবেন। এই বাগান বাড়িটি এখনো ওয়েল মেনটেন্ড রয়েছে, সে কারণেই এখানে বহু চলচ্চিত্রের শুটিং হতেও আমরা দেখেছি।
দুগারদের এই প্রাসাদ এখন একটি সংগ্রহশালায় পরিণত হয়েছে, যেখানে আপনারা দুগার পরিবারের ব্যবহৃত আসবাব, খাট, আয়না, মূর্তি, ডাইনিং টেবিল, তৈলচিত্র, মার্কারি গ্লোব প্রভৃতি দেখতে পারবেন। এখানে আসলে এই মিউজিয়ামটি অবশ্যই আপনারা দেখবেন। এর উপর থেকে পুরো বাগান বাড়িটির একটি অসামান্য ভিউ আপনারা দেখতে পাবেন। কাঠগোলা বাগান বাড়ির আপাতত আমরা ছাদে দাঁড়িয়ে আছি। এখানে আপনাদের নিচের ফ্লোর অবধি 30 টাকা টিকিটেই হয়ে যাবে, কিন্তু যদি ওপরের ফ্লোর আপনারা এক্সপ্লোর করতে চান তাহলে আপনাদের 20 টাকা করে পার হেড পার পারসন টিকিট দিতে হবে। তো ওপরটা আমরা সাজেস্ট করব নিশ্চয়ই একবার টিকিট কেটে ওপরটা দেখে নেবেন, খুব সুন্দর। বেলজিয়াম কাঁচের এত সুন্দর কালেকশন, পুরো অসাধারণ, দেয়ালের প্রত্যেকটা ওয়ালপেপার ভীষণ সুন্দর লাগবে, আপনারা নিশ্চয়ই আসুন। আর হ্যাঁ, ভেতরে ছবি তোলা বারণ আছে, ছবি তোলা ভিডিও করা বারণ আছে। আমরা যেহেতু এটা ঘরের বাইরে আছি, ছাদে আছি, তো এখানে আমরা ওনাদের থেকে পারমিশন নিয়েই ছবি তুলছি। একসময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব এবং অভিজাতদের আসা যাওয়া ছিল এখানে। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রে এই বাগানবাড়ি জড়িয়ে ছিল বলে শোনা যায়। প্রায় 260 বিঘা এলাকার মধ্যে ছড়িয়ে রয়েছে এই বাগান। জৈন ধর্মে মাছকে খুব পবিত্র মনে করা হয়। দুগার পরিবার ছিলেন জৈন সম্প্রদায়ভুক্ত। এই প্রাসাদটির সামনে জলাশয়ে যে মাছ রয়েছে সেগুলি মারা গেলে এভাবে তাদেরকে সমাধি দেওয়া হতো। আদিনাথ বা পরেশনাথ মন্দিরে যাওয়ার পথে এই নির্মীয়মান মন্দিরটি চোখে পড়বে। এখানে যে আদিনাথ মন্দিরটি রয়েছে সেটি পরেশনাথ মন্দির নামেও বা কাঠগোলা মন্দির নামেও পরিচিত। 1933 সালে লক্ষ্মীপত সিং দুগার এই মন্দিরটি তার মায়ের অনুপ্রেরণায় তৈরি করেন। মন্দিরের ভিতরে রয়েছে ভগবান আদিনাথের বিগ্রহ, যা প্রায় 900 বছরের প্রাচীন বলে মনে করা হয়। মন্দিরের ভিতরে আদিনাথজির মূর্তি ছাড়াও রয়েছে আরও অন্যান্য তীর্থঙ্করের মূর্তি। মন্দিরের ভিতরে পঙ্কের কাজ অসাধারণ, দেখে মনে হয় মার্বেল পাথরের কাজ। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ছবি তুলতে পারলাম না। ভিতরে অসম্ভব সুন্দর কারুকার্য, একবার গিয়ে দেখাটাই রেকমেন্ড করি আপনাদের। আর দরজাটা রূপোর পাত দিয়ে মোড়ানো, ভিতরে অসম্ভব সুন্দর কারুকার্য, একবার অবশ্যই দেখবেন এখানে আসলে মন্দিরটি। এখানে একটা ছোট্ট পুকুর মতো রয়েছে, এখানে বোটিং হচ্ছে। জন প্রতি 25 টাকা করে 15 মিনিটের জন্য বোটিং হবে। বাগানের এই অংশে রয়েছে একটি নাচমহলের অবশেষ। এই নাচমহলটি একসময় বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা থাকত। তৎকালীন সময়ে বিভিন্ন বিখ্যাত নর্তকী এইখানে এসে পারফর্ম করে গেছেন এবং এখানে সে সময়ের নবাব ও বিভিন্ন অভিজাত শ্রেণীর আনাগোনা ছিল বলে শোনা যায়। মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ এই বাগানবাড়িটি। এই বাগানবাড়িটি ঘুরতে আপনাদের হাতে
মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় রাখতে হবে, কারণ কোথা দিয়ে সময় বেরিয়ে যাবে আপনারা ঘুরতে ঘুরতে বুঝতেও পারবেন না। কাঠগোলার বাগানবাড়ির ভ্রমণ শেষে আমাদের এবার গন্তব্য জগৎ শেঠের বাড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি হাউস অফ জগৎ শেঠ, জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ কোনো নাম ছিল না, এটা একটা উপাধি, সেই সময়ের ব্যাংকার বলতে পারেন। তো এটা একটা মিউজিয়াম এখন, এখানে প্রবেশ মূল্য 30 টাকা। তো মিউজিয়ামে ঢাকাই মসলিন, সোনার কয়েন, এসব নানা ধরনের জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। তো ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, আমরা দেখাতে পারবো না, তো এইখানে আমরা ক্যামেরা অফ করছি। হাউস অফ জগৎ শেঠ চত্বরে আপনারা পেয়ে যাবেন একটি বেভারেজের রেস্টুরেন্ট, নাম হাউস অফ জগৎ শেঠ রেস্টুরেন্ট। এখানে ম্যাগি এছাড়াও বিভিন্ন বেভারেজ আইটেম আপনারা পেয়ে যাবেন। আমরা এখান থেকে খেয়েছিলাম লস্যি, দাম ছিল 65 করে। এই যে সেই সেলফি লস্যি, চলো সেলফি লস্যি খেয়ে দেখো কেমন লাগছে, খেয়ে একটা রিভিউ দাও। দুর্দান্ত খেতে। এখানে লস্যির মধ্যে কিন্তু আইসক্রিমও দেওয়া আছে। প্রসঙ্গত বলে রাখি, এটি জগৎ শেঠদের আদি বাড়িটি নয়, আদি বাড়িটি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমান এই বাড়িটি তৈরি করেন গোলাপচাঁদ শেঠ এবং এটি এখন একটি মিউজিয়াম হিসাবে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। আমাদের যাত্রার এই পর্বের ভিডিও আজ আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটির পরবর্তী অংশ আমরা পরের পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।